আজ এত সকালে বের হচ্ছ যে? তোমার ডিউটি না 10টা থেকে? সেজব্বু, অ্যাকচুয়ালি এমার্জেন্সি একটা অপারেশন চলে এসেছে, তাই সকাল সকাল যেতে হবে। রোদ তার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো। ও আচ্ছা। বলেই খাবারে মনোযোগ দিলেন সাব্বির সাহেব। তারা সকলে খাবারই খাচ্ছেন, এমন সময় তাড়াহুড়ো করে সেখানে উপস্থিত হয় অরিন। অরিনকে দেখে সকলে বেশ অবাক হয়, কেননা অরিনের কোচিং 10টায় আর এখন সবেমাত্র 8টা 20। সকলেই যখন অবাক হয়ে তাকিয়ে আছে তার পানে, ঠিক তখনই রাফিয়া বেগম মেয়েকে চিস করে। অরি, এত সকালে রেডি হয়ে আসলি যে? আসলে আম্মু আজকে টেস্ট আছে, সরি, তোমায় কালকে বলতে ভুলে গেছি। ও আচ্ছা, আয় বস, খেতে আয়। অরিন মাথা ঝাঁকিয়ে বসার জায়গা খুঁজতে খেয়াল করে রোদ্রের পাশে চেয়ারটাই খালি। অরিন কিছুক্ষণ মনে করছিল বসবে কি বসবে না ভেবে, তখনই জুবাইদা বেগম তাকে টেনে রোদ্রের পাশে বসিয়ে দিয়ে প্লেটে খাবারে তুলে দেন। অরিনও আর কি করবে, খাবার খেতে থাকে। এরই মাঝে রাফিদ সাহেব কি একটা মনে করিয়ে দেবার মতো কবির সাহেবকে বললেন, ভাইজান ওই কথাটা। কবির সাহেব হঠাৎ খাওয়া থামিয়ে থমকে রইল কিছুক্ষণ। তার মাথা থেকে একদম বিষয়টা চলে গিয়েছিল। তিনি হালকা গলা পরিষ্কার করে নেয়, কেসে ওঠেন, অতঃপর বেশ গম্ভীর কণ্ঠে রুদ্রকে বললেন, রোদ, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। খেতে খেতে উত্তর দিল রৌদ্র। সোহাকে তোমার কেমন লাগে? আচমকা এমন কথা হাত থেমে যায় রৌদ্রের। অরিন বেচারি এমন কথা শোনা মাত্রই নাকে মুখে উঠে যায়। সে একাধারে কাছে থাকে। মাইমুনা বেগম তড়িঘড়ি করে পানি দেন অরিনকে। অরিন ঠক ঠক করে গিলে নেয় পুরো গ্লাসের পানি। অরিনের এমন অবস্থা দেখে ব্যতিব্যস্ত জিজ্ঞেস করে, বনু, আর ইউ ওকে? কতবার বলেছি খাওয়ার সময় অন্য কোথাও মনোযোগ না দিতে। বলেই বোনের সামনে এসে মাথায় হাত বোলাইছে। অরিন নিজেকে সামনে নিয়ে বলে উঠছে, আই এম ফাইন ভাইউ, চাপ নিস না। শিওর? ছোট্ট করে উত্তর দেয় অরিন। এই মুহূর্তে অরিনের ইচ্ছে করছে ছুট্টে পালিয়ে যেতে কোথাও। কেন সব সময় এসব কথা তার সামনে ওঠে? এই মানুষটাকে কেন সে তার অষ্টাদশী অবচেতন মনে জায়গায় দিল? এই মানুষটা যে তার স্বপ্নেও হবে না, তবুও তার বিহায়া মঞ্চা তা মানতে নারাজ। গলা ধরে আসছে অরিনের। খাবার গিলতেও যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে। এতক্ষণ সকলে অরিনের জন্য ব্যস্ত হলেও এখন সকলে নিজেদের খাবার রেখে রৌদ্রের কথা শোনার জন্য আগ্রহী নিয়ে তার দিকে চেয়ে আছে। রৌদ্র এবার নীরবতা ভেঙে বলে হচ্ছে, কোন সোহা? রাফিদের বড় ভাইয়ের মেয়ে, সোহা শিকদার। ও সরি আব্বু, ওই মেয়ের চরিত্র ভালো না, আর ওকে আমি পছন্দ তো দূর, সহ্যই করতে পারি না। আশা করছি ওকে নিয়ে আর কোনো কথা আমার সামনে কখনো কিছু বলবে না। রৌদ্রের মুখে এমন কথা শুনে বেশ লজ্জিত হন রাফিদ সাহেব। সহসাই হাসি মুখে চুপসে যায়। বাড়ির সকলেই যেন রৌদ্রের কথায় স্বস্তি নিঃশ্বাস ছাড়ে, কেননা সোহাকে তাদের কারোরই তেমন পছন্দ নয়। রৌদ্র খাওয়া শেষ করে উঠে যাবে তার আগেই অরিনকে বলে যায়, খাওয়া শেষ করে তাড়াতাড়ি আয়, আমি বাইরে ওয়েট করছি। রৌদ্রের কথা শুনে বাড়ির কেউ তেমন প্রতিক্রিয়া দেখায়নি, কেননা অরিনের কোচিং রৌদ্রের হসপিটালের রাস্তাতেই পড়ে। অরিন রৌদ্রের কথা চুপচাপ খাড় কাত করে সায় জানায়, অতঃপর নিজের খাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে যায় বাড়ির গেটের সামনে। গেটের সামনে আসতে রৌদ্র তার সামনে গাড়ি থামায়। অরিন আজ বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করে। দুজনের মাঝে পিনপত নীরবতা। রৌদ্র হঠাৎ নীরবতা ভেঙে বলে ওঠে, তোকে কাল বলেছিলাম না যে গাড়িতে যাবি? তাহলে তুই তারপরও কেন ধেই ধেই করে রাস্তায় নেমে হাঁটছিলি? অরিন রৌদ্র এমন কথা বেশ চমকে ওঠে। আচ্ছা, রোদ ভাই কি করে জানলো আমি কালকে গাড়ি আসতে লেট করার রাস্তায় হাঁটছিলাম? ভেবে অরিন পরপর কয়েকটা ঠোক গিলে বলতে থাকে, আসলে রোদ ভাই এমনি একটু কংগ্রেস। ঠিক করে কথা বলে ইডিয়েট। এমন তোতলাচ্ছিস কেন তুই? আর খুব বেড়েছিস তাই না? ঠাটিয়ে যখন দুটো লাগাবো না, একেবারে সকল পাকামো বের হয়ে যাবে, স্টুপিড। তাতে দাঁত চেপে বলে ওঠে রৌদ্র। অরিন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কি বলবে সে? রোদ ভাই শুধু ধমকই দেন, এটা করলে ধমক, ওটা করলে ধমক। না জানি কোন দিন আবার তাকে তার নিঃশ্বাস না তো ধমক দিয়ে উঠছে। রৌদ্র আর বেশি কিছু বললো না। অরিনের কোচিংয়ের সামনে তাকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। যতক্ষণ না অরিন ভেতরে ঢুকে ততক্ষণ অরিন ঢুকতে সেও চলে যায় নিজ গন্তব্যে। আজ রুহির ঘুম থেকে উঠতে বেশ লেট হয়েছে। ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকাতেই নিজেকে মেঝেতে আবিষ্কার করে বুঝতে পারে রাতে কাঁদতে কাঁদতে মেঝেতেই শুয়ে পড়েছিল সে। তাই কোনোরকম উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে তড়িঘড়ি করে নিচে নামে রুহিকে অমন হতদন্ত হয়ে নিচে নামতে দেখে মেহরিন বেগম
এগিয়ে এসে সস্নেহে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রুহি? অমন তাড়াহুড়ো করছিস কেন মা? আসলে ফুপিমণি বেশ লেট হয়ে গেছে, আজ নিশ্চিত একটা ক্লাস মিস যাবে, তাই। ও আচ্ছা, বুঝলাম। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। রুহিও গিয়ে খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে এই বাড়ির থেকে বের হয় সে। আজ আর বাড়িতে কোনো গাড়ি নেই। লাস্ট যেটা ছিল ওটা হয়তো আহিমাইকে পৌঁছে দিতে গেছে অগতা। এসব ভাবতে রাস্তা ধরে হাঁটা শুরু করে রুহি। এখান থেকে সামনে গেলে হয়তো কোনো রিক্সা পেয়ে যাবে। এমন সময় হুচ করে তার সামনে এসে দাঁড়ায় একটা কালো রঙের গাড়ি। রুহি কিছুটা ভরকে যায় ফিকুচকে। কিছু বলতে তার আগে গাড়ি থেকে বের হয়ে আসে রেহান। রেহানকে দেখা মাত্রই মুখ অন্ধকার নামে রুহির বুকে এসে ভর করে একটা কালো মেঘ। মনে পড়ে যায় কাল রাতের রেহানের বলা কিছু তিক্ত কথা। আচ্ছা, রেহান তো তাকে কিছু স্বাভাবিক কথাই বলেছিল, তবুও তার কাছে কেন ওসব এত তিক্ত লাগলো? হয়তো প্রিয় মানুষের মুখে অন্য কারো কথা শুনলে সেগুলো শুধু তিক্ত নয়, বিষাক্ত লাগে। রুহিকে অন্য কোনো ভাবনায় মগ্ন থাকতে দেখে রেহান তার সামনে তুড়ি বাঁচায়। আচমকা রুহির ধ্যান ভাঙে। চোখ তুলে তাকায় তার সামনে দাঁড়িয়ে থাকা নজর করা পুরুষের দিকে। ব্ল্যাক শার্ট, সাথে ব্রাউন গ্যাবার্ডিং প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়াচ। শার্টের হাতা কিছুটা গোছানো থাকায় হাতে পশমগুলো রোদের আলোয় চিকচিক করছে। রাস্তায় রোদের নিচে দাঁড়িয়ে থাকার দরুন মুখটা লাল হয়ে গেছে, তবু মানুষটা কেমন ঢুকিয়ে পকেটে হাত বুঝে দাঁড়িয়ে আছে তার সামনে। আচ্ছা, এই সুন্দর পুরুষটা তার কেন হলো না? সে কি এতই খারাপ দেখতে? এই মানুষটার হৃদয়ে সত্যি সে নয়, অন্য কারো বসবাস। ভাবতেই রুহির চোখের কোণে পানি এসে ভিড় জমায়। রুহি তাড়াতাড়ি অন্যদিকে ফিরে। সে চায় না এই মানুষটার সামনে নিজের দুর্বলতাকে তুলে ধরতে। যেই মানুষটা তার হবে না, তাকে দুর্বলতা দেখিয়ে বা কী লাভ? রুহিকে এমন অন্যদিকে ফিরে থাকতে দেখে রেহান পিছুকুটি করে তার দিকে তাকায় বলে উঠছে, ওইদিকে কি দেখো মেয়ে? আমি তো এইদিকে। মানে? না মানে হচ্ছে গিয়ে আমি তোমার সামনে দাঁড়ানো, তবুও তুমি অন্যদিকে ফিরে আছো, তাই বললাম আর কি। আমায় কি কোন কারণে ইগনোর করছো? না না, ইগনোর করতে যাব কেন? রিল্যাক্স, কুল, এতটা হাইপার হতে হবে না। আমি জাস্ট মজা করছিলাম। তা এখানে রোদের মাঝে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো তোমায় ভার্সিটি নামিয়ে দিই। নো থ্যাঙ্কস, আমি নিচেই যেতে পারবো। আরে এখানে এত ফর্মালিটি করার কি আছে? আমি তোমাকে ছেড়ে দিলে কি খুব খারাপ হবে নাকি? যাকে আদিও কখনো ধরে রাখতে পারলাম না, তার ছেড়ে দেওয়ার প্রশ্নে অতটা খারাপ লাগারও কথা না। বলে রুহি রেহানের থেকে কিছুটা দূরে এসে রিস্কায় উঠে চলে যায়। একবার পেছন ফিরে তাকায় না রুহি। তাকালে হয়তো দেখতে পারত কেউ একজন তার কথায় হয়তো বিহ্বল হয়ে তাকিয়ে আছে তার চলে যাওয়ার পানে। বিকেল করিয়ে প্রায় সন্ধ্যা। অরিন, আহি, মাহি, পুতুল, রাতুল আর রিমি মিলে নুডলস খাচ্ছে ড্রয়িং রুমে বসায়। রুহিকে বেশ কয়েকবার ডাকা হয়েছে, কিন্তু সে বারবার বলেছে তার নাকি মাথা ব্যথা করছে, তাই যেন ডিস্টার্ব না করে কেউ। অরিন নুডলস বরাবরই কম ঝাল দিয়ে খায়, কিন্তু আজ ওর সামনে রাতুল আর পুতুল বাজি ধরে ঝাল খাচ্ছে। তাদের এমন ঝাল খেতে দেখে অজ্ঞতা অরিনেরও এক অদ্ভুত ইচ্ছে হলো সেও ঝাল খাবে। তাই সে রাতুলের বাটি থেকে গপাগপ চামচ দিয়ে নুডলস নিয়ে খেতেই থাকে। প্রথম দিকে ভালো লাগলো, একটা সময় অরিনের চোখ নাক দিয়ে পানি পড়া শুরু করে। বেচারি ঝালের চোটে এখন প্রায় চিৎকার দিয়ে লাফাতে লাফাতে শুরু করেছে। এমন সময় বাড়িতে ঢুকে রৌদ্র। বাড়িতে ঢুকে অরিনের এমন লাফানো দেখে বেশ অবাক চোখে তাকিয়ে থাকে কিয়ৎকাল। পরক্ষণই বেশ উদ্বিগ্ন হয়ে দৌড়িয়ে চলে যায় অরিনের কাছে। অরিনের কাছে এসে তার হাতটা ধরে নিচের দিকে ফিরায়। রৌদ্র ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অরি, এমন লাফাচ্ছিস কেন? আর তোর চোখ মুখ এত লাল কেন? অরিন কি বলবে, বেচারি ঝালের চোটে রীতিমতো হেঁচকে তুলছে আর কাঁদছে। এতক্ষণে অরিনের চিৎকার রাফিয়া বেগম ছুটে আসেন রুম থেকে। এসে সবটা খেয়াল করে বুঝতে পারেন অরিনের ঝাল লেগেছে। তিনি রান্নাঘরে ছুটে যান মেয়ের জন্য মিষ্টি আনতে। এদিকে রৌদ্র এখনও অরিনের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। পাশে থাকা জগ থেকে পানি ঢেলে এগিয়ে ধরে অরিনের মুখের সামনে। অরিনও হেঁচকি তুলতে তুলতে খেয়ে নেয় সবটা, তবুও ঝাল যেন কমার নামই নেই। ততক্ষণে রাফিয়া বেগম মিষ্টি নিয়ে এসে মেয়ের মুখের সামনে ধরেন। অরিনও গপাগপ খেয়ে নেয়। রাফিয়া বেগম এখন বেশ চটি গিয়ে মেয়েকে বকতে শুরু করেন। এত বড় মেয়ে হয়ে এখনো নিজের ভালোটা বুঝিস না? জানিস ঝাল খেতে পারিস না,
তারপরও কেন ধেই ধেই করে খেতে গেলি? মন চাচ্ছে তো তোকে। বলে থাপ্পড় দিতে যাবেন এমন সময় রৌদ্র তার হাতটা খপ করে ধরে নেয়। রাফিয়া বেগম তবুও শান্ত হতে পারলেন না, ইচ্ছে মতো কথা শোনাতে লাগলেন অরিনকে। অরিনও মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। রৌদ্র এবার গম্ভীর কণ্ঠে বলে উঠছে, মেজমা, এবারের মতো ছেড়ে দাও ওকে। নেক্সট টাইম এমন কিছু করলে সেটা আমি দেখব। এবার তুমি থামো। বলে অরিনকে নিয়ে সেখান থেকে সরে আসে রৌদ্র। অরিনের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে নিয়ে আসে তাকে। রুমে ঢুকেই হাতে থাকা অ্যাপলটা ছুঁড়ে ফেলে বিছানায়। অরিনের হাত ছেড়ে তার দিকে নিজের দৃষ্টিতে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। অতঃপর অরিনের মাথায় হাত রেখে বেশ নরম স্বরে জিজ্ঞেস করে রুদ্র। খুব কষ্ট হচ্ছে? অরিনের কান্নার কারণে গলা দিয়ে আওয়াজ বের হয় না, শুধু মাথা উপর নিচ ঝাঁকায়। রুদ্র সেদিকে তাকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তারপর চলে যায় নিজের আলমারির কাছে। কিছু একটা বের করে নিয়ে আবারও অরিনের সামনে এসে তাকে হাত ধরে বিছানায় বসা। অরিনও বাথরুমের মতো মাথা নিচু করে বসে, এখনো সে ফুপি কেঁদে যাচ্ছে। রোজও হাঁটু গেড়ে বসে অরিনের সামনে, খানিকক্ষণ তাকিয়ে থাকে তার হৃদয় হরণের দিকে। কেন জানে অরিনের চোখে পানিগুলো তীরের মতো ভিজছে রৌদ্রের বুকে। সেও তো চেয়েছিল ওকে আচ্ছা করে বকে দিতে, কেন যেটা খেতে পারে না সেটাই খেতে গেল। কিন্তু তার হলো কই? মেয়েটার এই মেয়ের চোখের পানি যে রৌদ্র সকল রাগ এক নিমিষে ধূলিসাৎ করে দিতে সক্ষম। রৌদ্র অরিনের কান্না আর সহ্য করতে না পেরে মৃদু দিয়ে উঠছে। চুপ করবি তুই? আর কত কাঁদবি বল? ঝাল খেলি তুই, বকা খেলি নিজের দোষে, তার উপর আবার কাঁদছিসও তুই। এখনই কান্না থামা, নইলে মেজমা যেই মারটা দিতে পারেনি সেটা আমি দেব। অরিন এমন ধমক শুনে বহু কষ্টে কান্না থামায়। অরিনকে থামতে দেখে হালকা মুচকি হাসে রোজ। হাত বাড়িয়ে আলমারি থেকে বের করে আনা কয়েকটা চকলেট অরিনের হাতে দেয়। অতঃপর কপট রাগ দেখে বলতে থাকে, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। সবগুলো শেষ করবি এখন? অরিন কান্না থামিয়ে একবার চকলেটগুলোর দিকে তো আরেকবার রৌদ্রের দিকে তাকায়। চকলেট যে তার ভীষণ প্রিয়। তারপর আর কি, নাক টানতে টানতে একটা চকলেট মুখে পুড়ে নেয় সে। অরিনের এমন কাণ্ডে ছোট কামড়ে হাসি রৌদ্র। সে খুব ভালো করে জানে এই মেয়ের সামনে একবার চকলেট দিলে তার কান্না ছুটতে বেশি একটা দেরি হবে না। রৌদ্র মনে মনে বলতে থাকে, বাচ্চা একটা, বাচ্চাই তো, আমার জান বাচ্চা। রুহি নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ নিজের এক ফ্রেন্ডের সাথে কথা বলেছিল সে। কথা বলার মাঝে সে খেয়াল করেছিল রিহান বেশ কয়েকবার কল দিয়েছে। রুহি দেখেও সবটা না দেখার ভান করে ফ্রেন্ডের সাথেই কথা বলতে থাকে। পরে নিজের কথা শেষ হওয়া মাত্র ফোনটা সুইচ অফ করে রাখে। তার মোটেও ইচ্ছে করছে না রিহানের সাথে কথা বলতে। এমন সময় রুহির দরজা টোকা পড়ে। রুহি আওয়াজ পাওয়া মাত্র রুমে আসে। দরজা খুলে দেখতে পায় তার বাবাকে। রুহি আচমকা কবির সাহেবকে দেখে কিছুটা ভরকে যায়, তবু নিজেকে স্বাভাবিক রেখে বাবাকে ভিতরে আসতে দেয়। কবির সাহেব গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে। তার পিছু প্রবেশ করে জুবাইদা বেগম, রাফিয়া বেগম। রুহি সকলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়, কেননা তার বাবা সচরাচর ছেলে মেয়েদের রুমে আসে না বিশেষ কোনো দরকার ছাড়া। রুহি তার মেজমাকে চোখ দিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফিয়া বেগম মিষ্টি হাসেন কিছুটা। কবির সাহেব কিছুটা গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, রুহি, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাচ্ছি। জি আব্বু, বলো কি বলবে। দেখো মা, মেয়েরা হচ্ছে পরের ঘরে আমানত। আজ নয়তো কাল তাদের বিয়ে দিতেই হয়। তাই আমি তোমাকে বিয়ে দিতে চাচ্ছি। আমার কাছে অবশ্য একজন ভালো পাত্র আছে। তা বলছিলাম কি, তোমার কি কাউকে পছন্দ? দেখো, যদি থাকে তুমি নিশ্চিন্তে বলতে পারো। বাবার মুখে এমন কথা শুনে মুখটা বুচুর দিয়ে উঠে রুহি। কি করে বলি তোমায় আব্বু, যাকে আমার পছন্দ সে যে আমার নয়, বরং অন্য কাউকে পছন্দ করে। মনে মনে এসব ভাবলেও মুখে বলা হয় না রুহির। অতঃপর নিজের চলে আসা কান্নাগুলো গিলে নিয়ে বলে উঠছে, না না আব্বু, আমার কাউকে পছন্দ না। তোমার যাকে ভালো লাগবে আমি তাকে বিয়ে করব। মেয়ের মুখে এমন কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলেন কবির সাহেব। জুবাইদা বেগম এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে মনে মনে ভাবলেন, আমার সন্তানদের যে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি খোদা।
রাফিয়া বেগমও রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন। রুহিকে বুকটা থেকে আলগা করতে জুবাইদা বেগম দেখলেন রুহির চোখে পানি। অতঃপর তিনি হালকা এসে মেয়ের চোখ মুছে দিয়ে বলতে থাকে, ওরে মেয়ে, তোকে কি আমি আজই বিয়ে দিচ্ছি নাকি যে তুই এখনই কাঁদছিস? কাঁদিস না বোকা। রুহি কিছু বল না। সে কি করে বোঝাবে কাউকে যে তার হৃদয়ে এই মুহূর্তে কেমন ঝড় বইছে? এই ঝড় চেয়ে কাউকে না পাওয়ার ঝড়, চিরতরে তাকে হারিয়ে ফেলার ভয়। পরদিন সকাল। আজকে মেহরিন বেগমরা চলে যাবেন, তাই সকলে একসাথে সকালে নাস্তায় খেতে বসেছে। ছোটদের মাঝে শুধু পুতুল নেই, সে এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। বাদ বাকি সবাই আছে। খাওয়ার মাঝে হঠাৎ কবির সাহেব সবাইকে বললেন, আমাদের রুহির জন্য আমি একটা সম্বন্ধ দেখেছি। ছেলে ইঞ্জিনিয়ার, বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, বেশ আত্মমর্যাদা সম্পূর্ণ পরিবার। ছেলেকে আমি দেখেছি, ভালোই মনে হলো। এখন তোরা কি বলিস? বলেই ছোট ভাইদের এবং বাড়ির দুই ছেলের দিকে তাকালেন তিনি। কবির সাহেবের ভাইয়েরা একই কথা বলেন। ভাইজান, আপনি যা ভালো মনে করেন। কবির সাহেব মৃদু মাথা ঝাঁকালেন। কবির সাহেব এবার অনিক আর রৌদ্রকে বললেন, তোমরা কি বলো? বড় আব্বু, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন, আশা করি এটাই বেস্ট হবে। বলে অনিক আবারও খাওয়ায় মনোযোগ দিল। এতক্ষণে রৌদ্র ছোট্ট করে জিজ্ঞেস করলো, রুহির কি মতামত? ও বলেছে ও রাজি আমার মতামতে। কবির সাহেব বলেন, রুহি এমনটা বলেছে? হুম, ঠিক আছে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। বলে খাবার খেতে লাগলো রৌদ্র। এদিকে বাড়ি সকলের এসব কথা শুনে চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে অরিন, আহি, মাহি। এখনো বড়রা উপস্থিত আছে বিধায় তারা তিনজন এখনো নিজেদের আটকে রেখেছে, নইলে এতক্ষণে তারা খুশিতে লাফাতে শুরু করে দিত। অরিন তো না পেরে রুহিকে জড়িয়েই ধরেছে। তাদের দেখে আহি, মাহিও ওপর দিয়ে জড়িয়ে ধরেছে। তারা তিনজনই উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠছে, কংগ্রেস। রুহি তাদের থেকে নিজেকে ছাড়াতে বলল, এখনো কিছু ফাইনাল হয়নি, এখনই কিসের কংগ্রেস? তাতে কি, আজ না হোক কাল তো হবে, তাই অ্যাডভান্সে বলে দিলাম। বলে একটা লম্বা হাসি দেয় অরিন। হাসি দিতে তার গালে সদৃশ্য হয় শীত চিরচেনা আদরের টোল দুটে। বাড়ির সকলে এদের এমন কর্মকাণ্ড দেখে মিটমিট করে হাসছে। রৌদ্র একবার আর চোখে সেই টোল পড়া হাসির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে সামলানো দেয়। দুপুর 12:30। রেহান অফিস নিজের কেবিনে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করছে। এমন সময় বিকট শব্দে তার ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই তার মুখে আনমনে একটা আজব হাসি চলে আসে। মনে মনে ভাবে, বউয়ের 2 দিন ধরে খোঁজ নাই, কিন্তু শালা আমার ঠিকই খোঁজ নেয়। ফোনে রিসিভ করে কানে ধরা মাত্র ওপাশ থেকে বেশি আসে কারো হাসি হাসি কঞ্চ। কেমন আছিস রেহান? ভালো। তা কেমনে রৌদ্র সাহেব আমায় কল দিল? তো ভুলে টুলে কল চলে আসলো নাকি? হ্যাঁ, আজ তুই যতই ফাউল কথা বলিস না কেন, আমি একটুও রাগ করবো না, বিকজ টুডে আই এম ভেরি হ্যাপি। তাই নাকি রে? তা আমাকেও একটু বল, কি এমন নিউজটা যার জন্য ইফতেখার এহসান রৌদ্র এত খুশি? বলবো, কিন্তু এভাবে ফোনে না। তুই আমার হসপিটালে চলে আয়, আজ একসাথে লাঞ্চ করব। তুই আসতে পারবি? আবার জিগায়, আমার জানে জিগার রাইতে কইছে আর আমি আমু না? আবার শুরু করলি তোর ঠাকাইয়া ভাষা। ওপস, সরি। আচ্ছা, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ওকে, বাই। আয় বলে ফোন কেটে দেয় রুদ্র। ঠিক আধ ঘন্টা পর রেহান চলে আসে রুদ্র হসপিটালে। রুদ্র তার কেবিনে বসে আছে। রেহান কেবিনে ঢুকেই তার চিরচেনা দাঁত বের করা হাসিটি দেয়। রুদ্র তাকে দেখে মুচকে হাসে। রেহান এগিয়ে এসে জিজ্ঞেস করে, তা ডাক্তার মশাই, কি এমন গুড নিউজ শুনি যার জন্য আপনি এত খুশি? বলবো, তার আগে নে মিষ্টি খা। বলে একটা মিষ্টি রেহানকে খাইয়ে দেয় রুদ্র। রেহানও মনের সুখে খেতে থাকে মিষ্টিগুলো। অতঃপর দুটো মিষ্টি খেয়ে রেহান আবার বলে ওঠে, এবার তো বল ভাই। ও হ্যাঁ, শোন, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। ও তাই নাকি? কংগ্রাচুলেশন। এই ওয়েট, কি বললি তুই? আবার বলতো। আমার মনে হচ্ছে আমি কিছু ভুল শুনলাম বোধ হয়। বলেছি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। মানে তুই কি সামহাউ রুহির কথা বলছিস? তা নয় তো কার কথা বলবো ডাফার? আমার কি রুহি ছাড়া আর কোনো বিবাহ উপযুক্ত বোন আছে নাকি? তুই ফান করছিস না তোর? তুই কি আমার বেয়াই লাগিস নাকি?
যে তোর সাথে আমি ফান করব? দেখ রুদ্র, দিস ইজ ইম্পসিবল। রুহির অন্য কারোর সাথে বিয়ে হতেই পারে না। মানে কি বলতে চাইছিস? এখানে ইম্পসিবলের কি আছে? আছে, অনেক কিছুই আছে। প্লিজ রুদ্র, এই বিয়েটা দিতে দিস না, এটা আটকা প্লিজ। আরে আজব, তুই বিয়ে আটকাতে চাচ্ছিস কেন? কি সমস্যা তোর? বিকজ আই লাভ হার, আই লাভ হার মোর দ্যান মাই লাইফ। আজকে কালকে থেকে নয়, বরং 9 বছর আগে থেকে আমি রুহিকে ভালোবাসি, অনেক ভালোবাসি দোস্ত। চিৎকার দিয়ে কথাগুলো বলে ওঠে রেহান। আচমকাই একটা বর্ষার ঘুষি তার মুখ বরাবরই পড়ে। রেহান আচমকা আক্রমণে তাল সামলাতে না পেরে মেঝেতেই পড়ে যায়। নিজেকে সামনে নিয়ে অবাক চোখে তাকায় রৌদ্রের দিকে, যে কিনা তার দিকে চশক্ত করে তাকিয়ে আছে। রেহান হালকা ঢোক গিলে উঠে দাঁড়ায়। রৌদ্র তাকে কিছু বলতে যাবে তার আগে রেহান রৌদ্রের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। রৌদ্র রেহানের এমন আচরণে ভরকে যায়। রেহান কাঁদতে কাঁদতেই বলতে থাকে, ভাই মার, যত ইচ্ছা মার, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তবুও রুহিকে আমায় দিয়ে দে। বিশ্বাস কর ভাই, আমি রুহিকে নিজের চাইতেও বেশি ভালো রাখবো, ওর বিন্দু মাত্র কষ্ট হতে দিব না। প্লিজ ভাই, আমার উপর একটু ভরসা করে দেখ ভাই, একটু। রৌদ্র রেহানের দিকে ঝুঁকে তারপর শক্ত করে ধার করায়। রৌদ্র তাকে দেখে ছেলে কেমন মেয়েদের মতো কাঁদছে। ফসহ ধরুন একটু কাতি লাল হয়ে গেছে চেহারাটা। রৌদ্র বহু কষ্টে নিজের হাসি আটকিয়ে রেহানের কাছে হাত রেখে শান্ত কঞ্চে বলতে থাকে, এত ভালোবাসিস তাহলে এতদিন স্বীকার করলি না কেন রাফার? আর তুই ভেবেছিস আমি জানি না তুই রুহিকে পছন্দ করিস? রেহান একথা শুনে অবাক চোখে রৌদ্রের দিকে তাকে কাপা কাপা কঞ্চে বলে উঠছে, তুই জানতিস আমি ওকে পছন্দ করি? জানতাম। আমার বোনের জন্য কোনো একটা ছেলে চোখে একরাশ মুগ্ধতা আর ভালোবাসা, সেটা কিভাবে ভাই হয়ে আমার চোখের আড়াল হবে বোকা? আমি বহু আগে থেকেই জানতাম তুই ওকে পছন্দ করিস, কিন্তু তুই কি রুহিকে বলেছিস এসব? না, আসলে আমি ভেবেছিলাম তুই জানলে না, না জানি কিভাবে রিয়াক্ট করিস এ বিষয়ে, তাই আর কি এতদিন আগাইনি। মাথা নিচু করে জবাব দেয় রেহান। বেশ ভালো করেছিস। শুনলাম রুহি নাকি নিজেই এই বিয়েতে মত দিয়েছে। সরি দোস্ত, রুহি যদি তোকে ভালো না বাসে তাহলে আমি তোর ব্যাপারটা ভাবতে পারছি না। শত হলেও বোনের মতের উপরে আমি রৌদ্র জোর করব না। বলেই গা ছাড়া ভাব নিয়ে বসে পড়ে নিজের চেয়ারে। এদিকে রেহান হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে এখনো। কি বললো? রুহি নিজেই এ বিয়েতে মত দিয়েছে? কত বড় সাহস ওর! আজ এর হেস্ত নাস্ত করেই ছাড়বো। ভেবেই কেবিন ছাড়তে উদ্যত হয় রেহান। যাওয়ার আগে পেছনে না তাকিয়ে রুদ্রকে বলে, কাল আমি ফ্যামিলি নিয়ে তোদের বাড়ি আসবো, সবটা সামলে নিস। বলি গট গট পায় বের হয়ে যায় কেবিন থেকে। এদিকে রৌদ্র এখনো মিটমিট করে হাসছে। সে খুব ভালো করেই জানে রুহি ও রেহানকে ভীষণ পছন্দ করে। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ওদের মাঝে, সেটা না হয় উপরেই মিটিয়ে নিক। পরিশেষে মন শুধু একটা কথাই বলছে, রোহান ইজ এ পারফেক্ট গাই ফর রুহি। রেহান খুব জোরে গাড়ি ব্রেক করে রুহির ভার্সিটির সামনে। রুহিকে বেশ কয়েকবার কল দেওয়ার পরও সে ফোন তোলেনি। এসবে রেহানের মেজাজ এখন তুঙ্গে। খুব কষ্টে নিজেকে সংবরণ করেছে সে। ভার্সিটির সামনে আসতেই দারোয়ান তাকে আটকায়, কেননা মহিলা কলেজ তো, পুরুষ ঢোকা নিষেধ। রেহান বেশ কয়েকবার তাকে বলেছে একটু দেখা করে চলে আসবে, তবুও দারোয়ান মানতে নারাজ। রেহান এবার দাঁত কির মিলিয়ে ঘাড়ে হাত বোলায়। হঠাৎ করে তার মনে পড়ে এই ভার্সিটির একজন প্রফেসর তার পূর্ব পরিচিত, তাই তাকেই কল করে রেহান। প্রায় 15 মিনিট পর একজন মধ্যবয়স্ক লোক এসে উপস্থিত হন গেটের সামনে। তিনি আসতে দারোয়ান তাকে সালাম দিয়ে গেট খুলে দেন। লোকটি রেহানের সাথে কুশল বিনিময় করে তাকে ভেতরে ঢুকতে দেন। লোকটির সাহায্যে রেহান পৌঁছে যায় রুহির ক্যাম্পাসে। ক্যাম্পাসের করিডোরে যেতে এসে দেখতে পায় রুহি কিছুটা উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে করিডোরের শেষ মাথায়। রেহান রুহির কাছে গিয়েই তার হাত ধরে টেনে নিয়ে যায় একটা খালি ক্লাসরুমে। এদিকে আচানক এমন টানায় ভরকায় রুহি কুচকে হাত ধরে রাখা মানুষের দিকে তাকাতেই দেখে রেহান রক্ত লাল চোখ নিয়ে তার দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। রেহানের এমন তাকানোতে কিছুটা ভয় পেয়েছে রুহি। মানুষটাকে এতটা রেগে থাকতে কখনো দেখেনি সে। রুহি কিছু বলতে যাবে তার আগে রেহান কি বলতে থাকে, এই মেয়ে, এই তুমি নাকি নিজের ইচ্ছেতে বিয়েতে মত দিয়েছো? এত বড় সাহস তোমার! রেহানের এমন প্রশ্ন শুনে অবাক চোখে তাকিয়ে থাকে রুহি। আচ্ছা, লোকটা কি করে জানলো আমার বিয়েতে মত দেওয়ার কথা? রুহিকে চুপ থাকতে দেখে আর নিজেকে সংবরণ করতে পারলো না রেহান। শক্ত করে দুবাহু চেপে ধরে রুহি কটমট করে বলতে থাকে, চুপ করে আছো কেন তুমি? মুখে কথা নেই এখন?
আমাকে পাগল না করলে শান্তি হয় না তোমার, তাই না? রুহিও যেন নিজের জমিয়ে রাখা রাগ আর আটকাতে রাখতেই পারলো না। রেহানের দু হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে কঠোর গলায় বলতে থাকে, আপনাকে এসব জবাব দিতে হবে কেন? আমি কাকে বিয়ে করব নাকি করব না সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি কে জিজ্ঞেস? আর শেষ করতে পারল না রুহি। তার আগে রেহান তার অধরে নিজে অধর মিশিয়ে দিয়েছে। রুহির চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। রেহানের যেন সেদিকে কোনো সুক্ষেপ নেই। সে তো চোখ বন্ধ করে নিজের প্রেয়সী ঠোঁটের ভাঁজে ব্যস্ত। রেহান যেন কোনো তৃষ্ণার্ত পথিকের ন্যায় যে কিনা বহুদিন পর নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর রুহির অধর ছাড়ে রেহান। কপালে কপাল চিকি বড় বড় নিঃশ্বাস নিতে থাকে দুজনের মাঝে এখন পিনপত নীরবতা। রেহান হঠাৎ হাসকি স্বরে বলে উঠছে, এখন বলো আমি কে তোমার? যদি এখনো না বলতে পারো তাহলে নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আমি কে, তাহলে উত্তর পেয়ে যাবে। রুহি রেহানের কথা শোনা মতো তাকে ঝটকা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয়। অতঃপর কাঁদতে কাঁদতে বলে, আপনি আপনি না বলেছিলেন আপনি অন্য একজনকে ভালোবাসেন, তাহলে এখন আমার সাথে এমন করলেন কেন? রুহি এ কথায় মেজাজ বিগড়ে যায়। রেহানে কাট কাট গলায় বলেছে, ওরে আহাম্মক, এত কিছুর পরও এই কথা বলছো তুমি? ওরে খোদা, কোন আহাম্মককে ভালোবাসলাম আমি? শোনো মে, আমি এতটাও নির্লজ্জ না যে একজনকে ভালোবেসে অন্য একজনকে ছুঁয়ে দেব। আমার হৃদ মাঝারে এতগুলো বছর ধরে যাকে আমি সযত্নে আগলে রেখেছি, আজ আমি তাকেই ছুঁয়েছি, বুঝলে? তাহলে কি সেই দিন ফোনে আমার কথাই বলেছিলেন আপনি? অবশ্যই সর্বনাশী। রেহানের কথা শেষ হতে ফু করে কেঁদে উঠে রুহি। এই কয়টা দিন না জানি কি কত কিছু ভেবে বসেছিল সে, অথচ এই মানুষটা নাকি তাকেই ভালোবাসে। রুহিকে এমন কাঁদতে দেখে একটা নিজের কাছে নিয়ে আসে রেহান। আলতো হাতে কোমর জড়িয়ে চোখ মুছে দেয় তার শ্যামবতী সর্বনাশের। অতঃপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে থাকে, শ্যামবতী, তুমি যদি এখনই কান্না না থামাও তাহলে আই সয়ার আমি এক্ষুনি তোমাকে কামড়ে খেয়ে ফেলবো। তুমি নিজেও জানো না এই মুহূর্তে তোমায় ঠিক কতটা হট লাগছে। আচমকা রেহানের এমন লাগামহীন কথায় দম বন্ধ হয়ে আসে উপক্রম রুহের। রেহানের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য মুসরামুসরি করো এক চুলো সত্যি পারল না সে। পারবি বা কি করে? রেহানের মতো একজন বলিষ্ঠবান তার মতো এমন চুনুপুচিকে ধরে রাখলে আদৌ কি তা ছাড়া পাওয়া সম্ভব? অবশ্যই হাল ছাড়ে রুহি কপট রাগ দেখিয়ে বলতে থাকে, ছি, কিসব কথাবার্তা, ছাড়ো না মাই। আমি মোটেও এমন লাগামহীন কথা বলার মানুষকে বিয়ে করব না। রুহির এমন কথায় কোমরের রাখা হাতের পাতন আরো দৃঢ় করে রেহান। অতঃপর দুষ্ট এসে বলে উঠছে, আরেকবার বলো শুধু যে বিয়ে করবে না। আই সয়ার এক্ষুনি তোমায় কোলে করে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো, প্লাস বাসরও সেরে ফেলবো। আমার কিন্তু অলরেডি মুড চলে আসছে। বাই দ্য ওয়ে, দ্য টেস্ট ওয়াজ টু গুড। ছোট কামড়ে ধরে রেহান। এদিকে রেহানের এমন কথায় চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরে রুহি বলে ওঠে, নির্লজ্জ একটা। অভ্যাস করে নাও কলিজা। অসভ্য। তোমারই তো। উফ, কি শুরু করলেন আপনি? ছাড়ো না মাই। আচ্ছা ছাড়বো, বাট এক শর্তে। কি? কালকে তোমার বাড়ি যাবো ফ্যামিলি নিয়ে। তোমাকে কিছু জিজ্ঞেস করলে এক কথায় হ্যাঁ বলবে, ওকে? কেন হ্যাঁ বলবো? কেন যদি না বলি? তাহলে কালকে সেখানেই সবার সামনে থেকে আচ্ছা, তাহলে কালকে সেখানেই সবার সামনে থেকে আপনাকে কোলে তুলে নিয়ে আসবো, তারপর বিয়ে করব, আর তারপর ইউ নো না বলে চোখ টিপে রেহান। রুহি রেহানের এমন সব উদ্ভট কথা আচমকায় বলে উঠছে, আপনি এতটা নির্লজ্জ? কই, আগে তো বুঝিনি। ম্যাডাম, সকল পুরুষই তার শখের নারীর কাছে নির্লজ্জ। আর তাছাড়া আমি এখনো যথেষ্ট ডিসেন্ট। আগে বিয়েটা হোক, তারপর না হয় নির্লজ্জ কাকে বলে, কত প্রকার ও কি তা পারফেক্ট তা প্র্যাকটিক্যালি বুঝাবো, কেমন? আল্লাহ, আপনার সাথে কথা বলাই বেকার। ধুর। কপাল চাপাতে চাপাতে বলে রুহি। রেহান রুহির এমন কাজে হু হু করে হেসে উঠছে। রুহির হাঁচি শক্ত করে ধরে সেখান থেকে চলে আসে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় রেহানের পরিচিত প্রফেসরটি রেহান আর রুহিকে জিজ্ঞেস করেন, রেহান ওকে? ও মাই ওয়াইফ। ও গুড। বলে দিয়ে চলে যান। অন্যদিকে
রেহানের মুখে এমন সম্বোধন শুনে রুহির বুকে হাজারো ভালো লাগা ছেয়ে যায়।